ইন্ডিয়ার হাওড়া থেকে ভাস্কর বক্সি। আমি আমার মূল ঘটনায় আসি। তখন আমি হোটেল ম্যানেজমেন্টে পড়তে গিয়েছিলাম দুর্গাপুরে। কিছুদিন হোস্টেলে থেকে তারপর আমার এক বন্ধুর কথায় একটা বাড়ি পেয়ে যায় আসানসোলে। বলে রাখি, দুর্গাপুর থেকে ট্রেনে আসানসোল দূরত্ব 2 ঘন্টার। আমি রোজ এভাবে যাতায়াত করতাম। একদিন এমন এক ঘটনা ঘটল যে সেদিন নিজের জীবন নিয়ে যে আজকে আবারও লিখতে পারবো এটা কল্পনাও করিনি। দিনটা ছিল 27 মার্চ 1998। সেদিন আমি এক্সট্রা নোট নেওয়ার জন্য অনেকটা রাত করে ফেলি। সাধারণত আমার ক্লাস 5টায় শেষ হওয়ার পরে রানিং ট্রেন ধরে 8টার ভেতরে আমি আসানসোল পৌঁছে যাই। কিন্তু সেদিন আমার নোট আর কিছু কাজ থাকার দরুন আমার স্টেশনে পৌঁছাতে রাত 11:30 বেজে যায়। আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলক। হয়তো বৃষ্টি নামবে আর কিছুক্ষণের মধ্যে। স্টেশনের বাইরে দোকানে কিছু খাবার খেয়ে ঢুকে পড়লাম স্টেশনে। একটা এক্সপ্রেস ট্রেন আছে 12:20 নাগাদ। আমার সেটা ধরতে হবে। আসানসোলে পৌঁছাতে হবে। ঘড়িতে তখন রাত 12:10। আর কিছুক্ষণ অপেক্ষা। প্রসঙ্গত এই ট্রেনের নাম আমি উল্লেখ করলাম না। আজ ওই ট্রেনটা, ওই বগিটা ফাঁকা যায় আজও, এবং স্টেশনের চেয়ারগুলো কিছু কুলি মজুররা দখল করে থাকায় তারা চাদর মুড়ি দিয়ে দেখলাম যে দিব্যি ঘুমিয়ে আছে। অগত্যা আমি একটা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, তার সাথে বিদ্যুতের চমক আর কান ফাটানো শব্দ রাতের অন্ধকারকে আর ভয়ঙ্কর করে তুলল। আমি ছুটে গিয়ে একটা শেডের নিচে দাঁড়িয়ে গেলাম। ট্রেন এলো নির্ধারিত সময়। আমি ছুটে গিয়ে আমার সোজাসুজি একটা বগিতে উঠে পড়লাম। বগিতে উঠে দেখলাম একদম ফাঁকা। পুরো বগিটা ঘুরে দেখলাম কেউ নেই। ততক্ষণে ট্রেন আস্তে আস্তে স্টেশন ছাড়ছে। আমি অত কিছু না ভেবে দরজা বন্ধ করে একটা সিটে গিয়ে বসলাম। মনে মনে ভাবলাম, যাক, ফাঁকা আছে, ঠিক আছে, মাত্র তো 2 ঘন্টা। ব্যাগ থেকে একটা কপি বের করে চোখ বুলাচ্ছিলাম। বাইরে অসম্ভব বৃষ্টি আর বিদ্যুতের চমক। মাঝে মাঝে জানালার কাঁচ দিয়ে দেখছি ট্রেন যেন অসম্ভব গতিতে ছুটে চলেছে, যেন এই দুর্যোগের রাত তাড়া করছে ট্রেনের পেছন পেছন। আমি আবার মন দিলাম খাতার পাতায়। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হবে। হঠাৎ একটা দরজা, সেটার বাইরে ধাক্কানোর শব্দ কানে এলো। ট্রেন তো ছুটছে, কোথাও তো থামার কথা নয়। থামবে আসানসোলে, তাহলে কি? হয়তো বাইরে ঝড় বৃষ্টি বাড়ি খেয়েছে এই ভেবে আবার মন দিলাম খাতাতে। এবার আরো প্রচন্ড জোরে ধাক্কানোর শব্দ কানে এলো। একটা ভয় চেপে বসলো এবার আমার মনে। কি দরজায়? ভাবলাম, এ রাস্তায় চোর ডাকাতের উপদ্রব আছে। যদি তারা হয় তাহলে তো আমার কাছে কিছু পাবে না টাকা ছাড়া। তাও মাত্র কটা টাকা পেয়ে যদি মারধর করে, বেশি টাকা না থাকার কারণে। ভাবলাম, যা হয় হয়ে যাক, দরজা খুলব না। কিন্তু আবারও প্রচন্ড বাড়ি মারার শব্দ ভেসে এলো। এক বৃদ্ধা মহিলার কণ্ঠ হিন্দিতে বলে উঠল, কেউ আছো? দরজা খোলো, দরজা খোলো। এভাবে আমি আর বসে থাকতে পারলাম না। উঠে গিয়ে দরজা খুলতে এক বৃদ্ধা মহিলা হুমড়ি খেয়ে ভেতরে এসে পড়ল। কোনো রকমে উঠে আমার দিকে চেয়ে বলল, বুদ্ধি শুদ্ধি নেই নাকি? এত দেরি করে দরজা খুলে? আমি তো পড়ে যেতাম। আমারও মাথা গরম হয়ে উঠল বৃদ্ধাটির কথা শুনে। আমি বললাম, এই চলন্ত ট্রেনে কে উঠতে বলেছিল আপনাকে? বৃদ্ধাটি দাঁত খিঁচিয়ে আমায় বলল, একটুখানি ছেলে আমায় জ্ঞান দিচ্ছে। এই বলে বগি অন্ধকারে মিলিয়ে গেল। বৃদ্ধাটির পরনে একটা অপরিষ্কার শাড়ি আর গায়ে একটা অপরিষ্কার কালো চাদর। আমি দরজা বন্ধ করে এসে বসলাম আমার সিটে। ভাবছিলাম, খামোখা উপকার করতে গিয়ে কতগুলো কথা শুনতে হলো। যাই হোক, আবার আমি খাতাতে মন দিলাম।
কিছুক্ষণ পর খাতার পাতা থেকে চোখ তুলতে দেখি আমার সোজাসুজি বৃদ্ধা মহিলাটি বসে হাসছে। আমার বুকের ভেতরে ছ্যাঁপ করে উঠল। জিজ্ঞাসা করে উঠল, কোথা থেকে ট্রেনে উঠেছি, কোথায় নামবো। এতদূর সব ঠিক ছিল। এবার সে প্রশ্ন করলো আমি খাতাতে কি পড়ছি। আচ্ছা, আমি ওনাকে কি জবাব দেব? আমার কিছু বলার আগেই উনি আমার খাতাতে লাইন বাই লাইন বলে চলল ঝড়ের গতিতে, তাও আবার একেবারে ইংরেজিতে। আমার মনে হলো আমার বুকের স্পন্দন, হৃদস্পন্দন কানে এলো। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এবার উনি আমাকে বলল, একটা গল্প শুনবি বলে নিজে শুরু করে দিল। এমন এক ঝড়ে জল রাতে এক চলন্ত ট্রেনে এক বুড়িয়া উঠে পড়ে। দরজা ধরে থমকে উঠেছিল, কেউ খোলেনি। সেদিন দরজা না খোলায় কিছু দূর গিয়ে বুড়ি ট্রেন লাইনে পড়ে যায়। তার দুহাত কেটে যায়, কিছুক্ষণ পরে মরে যায় ট্রেন লাইনের মাঝেই। কথা না শেষ করতেই কোথা থেকে এক দমকা হাওয়া এসে খুলে দিল বৃদ্ধাটির গায়ের চাদর। স্পষ্ট দেখলাম বৃদ্ধাটির দুটি হাত নেই। এবার আমার মাথা কেমন যেন ঘুরে উঠল। অন্ধকারে এসব কি দেখছি? এবার বৃদ্ধাটি হীন কাঁপানো কণ্ঠে হেসে উঠল। চোখ খুলতে আমি এরপরে কি হয়েছে জানি না। চোখ খুলে দেখি আমি আসানসোল স্টেশন মাস্টারের রুমে 2-3 জন আরপিএফ এর সামনে দাঁড়িয়ে। স্টেশন মাস্টার এগিয়ে এসে বলল, কেন আমি ওই বগিতে উঠে পড়েছি। দরজার বাইরে বড় বড় করে লেখা আছে রেস্ট্রিক্টেড কম্পার্টমেন্ট। ট্রেনের ওই বগি খালি যায়, অর্থাৎ ওই বইটা খালি যায়, রিজার্ভেশনের জন্য দেওয়া হয় না, সেটা তিনি হয়তো বলতে চেয়েছেন। এবং তিনি বলছেন যে ওখানে যদি কেউ ভুল করে উঠে বসে তাহলে বাঁচে না। তুমি ওই ঝুলন্ত অবস্থায়, আধা শরীর তোমার ট্রেনের ভেতর, আধা শরীর তোমার বাইরে। অর্থাৎ ট্রেনের কোনো একটা জায়গায় হয়তো দরজার সামনে তার শরীর অর্ধেক ভেতরের অর্ধেক বাইরে ছিল, এরকম তিনি বুঝাতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে খুব ভাগ্যের জোরে তিনি প্রাণে বেঁচে গেছেন। আমার একটা কোয়েশ্চেন আছে ভাস্কর বক্সী। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, ঘটনাটা খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে লেখা আছে এই ট্রেনে এই বগি খালি যায়, রিজার্ভেশন করা হয়। আমি এই লাইনটা বুঝিনি, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এই বগিটা যদি খালি যায় তাহলে এই বগিটা কেন রাখা হয়েছে? আর এই বগিতে মানুষ উঠলে যদি মারাই যায় তাহলে এই বগিটা কেন সংযুক্ত আছে? এইটা যদি আপনি চাইলে কমেন্ট করতে পারবেন সেখানে। সুতরাং কমেন্ট করে আপনি জানিয়ে দেন। যদি আপনি এই ঘটনা শুনে থাকেন তাহলে আপনি কমেন্ট সেকশনে গিয়ে এটা জানিয়ে দেন। কমেন্ট পড়ছি এবং দেখতে পাচ্ছি যে আপনারা কমেন্ট করছেন। সো আমার মনে হয় যে এটা যদি আপনারা জানিয়ে দেন তাহলে খুব ভালো হয় আমার জন্য, যে কেন এই বগিটা সংযুক্ত ছিল। যেহেতু আপনি ওখানে আরএফপির সামনে দাঁড়িয়ে আপনি স্টেশন মাস্টারের সামনে কথা বলছিলেন, সো আমার মনে হয় যে আপনি এটা জানাতে পারবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই ঘটনাটা শোনার জন্য। ঘটনাটা খুবই চমৎকার ছিল, শুধু আমার এই কোয়েশ্চেনটা এসছে মাথায়, তাই জিজ্ঞেস করলাম। তার জন্য ঘটনাটা কোনোভাবেই আমি খারাপ বলতে পারবো না। সো আমি বিশ্বাস করি আপনাদের অনেক ভালো লেগেছে। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছি সাথে, আর শুনছেন ভূত.com। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো, ইটস আ বিউটিফুল স্টোরি, ইটস আ ভেরি বিউটিফুল স্টোরি। অ্যান্ড আমরা এই ঘটনাটা পেয়েছি আমেরিকা থেকে, ভার্জিনিয়া থেকে আসছে এই ঘটনাটি, এবং ঘটনাটি খুবই চমৎকার। এই ঘটনাটি আমি ভিজুয়ালাইজ করতে পেরেছিলাম এবং খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু যেভাবে উনি এক্সপ্লেন করেছেন সেটা খুবই চমৎকার। স্টে টিউন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রুহি বলছি।
আমি বর্তমানে আমেরিকা ভার্জিনিয়াতে থাকি। আমি জানি আপনি ভালো আছেন এবং আপনি সবসময় ভালোর দলে থাকেন, সো আমি জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন। শুরুতেই আমি আমার সালাম, দোয়া, ভালোবাসা সবাইকে দিয়ে নিলাম এবং সাথে ক্ষমাও চেয়ে নিলাম, কারণ আই এম নট আ স্টোরি টেলার। আমি জানি না কিভাবে গুছিয়ে বলতে কতটুকু পারবো কি পারবো না। যদি ভালো লাগে অবশ্যই প্লে করবেন আর আমাকে জানাবেন প্লিজ। তো let's go to the story that, I mean not the story, the incident that happened with me. তো আজকে থেকে 5.5 বছর আগে আমি আমেরিকায় আসি, তখন আমার বয়স 21 প্লাস। তো আমরা যখন আসি তখন সব এত কিছু জানতাম না, চিনতাম না। নতুন দেশ, নতুন শহর, বাবা মাকে ছাড়া প্রথমবার, কোনো গাইডলাইন নাই। তারপর সব কিছু নিজের করতে হচ্ছে। তো যাই হোক, তো আরও কিছু বাঙালি লাইক আমার হাজব্যান্ডের মতন আরও একটা হাজব্যান্ড ওয়াইফ আর 2-3টা ব্যাচেলার ছেলে। তো অ্যাকচুয়ালি আমার এটা বলার মানে এরা সবাই ফ্রেন্ড হিসাবেই মানে গণ্য করা হয়েছে, ফ্রেন্ডই। তো আমরা সবাই মিলে একটা 2 bedroom 1 den অ্যাপার্টমেন্ট ভাড়া নেই। তো ওইটা ছিল একটা 12তলা বিল্ডিং, আমরা 11 তলায় ফ্ল্যাট পাই। তো মানে ফ্ল্যাটটা ভাড়া নেই। তো 2 bedroom আর একটা ডেন, মানে স্টোরেজ রুম টাইপ, বাট ওইটাকে ডেন ডাকে। তো ভাড়া নেই। এখন যারা আরেকজন হাজব্যান্ড ওয়াইফ, ওরা মাস্টার বেডরুমটা নেয় উইথ অ্যাটাচ বাথরুম, অ্যান্ড দে পে দ্য হায়ার অ্যামাউন্ট অফ রেন্ট ফর দ্যাট। তো ঠিক আছে, কুল আইডিয়া। তো ওরা একটু বেশি রেন্ট দেয় কজ ওরা ওইটা নিছে। তারপরে আরেকটা 2টা ব্যাচেলার ছেলে, লাইক ওরা 2 ভাই, আপন ভাই, বাট ওরা বেডরুম চাইছে। আর অন্য ওদের কিভাবে সেন্সে কাজ করছে তখন, যে ওরা একটা হাজব্যান্ড ওয়াইফকে বেডরুমটা না দেওয়ার ডিসিশন নিয়ে দে ওয়াজ লাইক না, আমরা নিব। আমরা এমনও বলছিলাম যে আপাতত আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদেরকে বেডরুমটা দাও, আমরা না হয় সামনের মাসে ছেড়ে দিব, একটা মাস আমাদের তো টাইম লাগবে। অ্যান্ড দে ওয়াজ লাইক নো। তো বাঙালি, আবার আমরা ওরকম সম্পর্ক খারাপও করতে চাই না, বা সম্পর্কেরও কিছু ছিল না অ্যাকচুয়ালি, বাট জানি না, তখন বয়সও কম, বুঝতেও পারি নাই বা হোয়াটএভার। তো যাই হোক, ডেনটা ছিল একেবারে লিভিং রুমের সাথে লাগানো, লাইক একদম লাগানো, মানে লিভিং রুম আর ডেন, মানে একটা হাজব্যান্ড ওয়াইফের জন্য কাইন্ড অফ এম্বারেসিং টু স্টে ইন আ ডেন। তারপরও আমরা ওইটা নিলাম, আর আমরা ওইটার জন্য আমাদের অল্প টাকাই পে করতে হয়েছে, মানে বাকিরা যা দিছে তার চেয়ে কমই দিছি। এরপরে হচ্ছিল, বাসাটা ছিল এমন যে ঢুকতেই হাতের বাম দিকে ছিল কিচেনের ওই দিক থেকে আবার আরেকটু জায়গা ছিল ডাইনিং টেবিলের জন্য। সো ওই জায়গাটায় আবার পার্টিশন করে আরেকটা ভাইয়া, ব্যাচেলার, উনিও, হি ওয়াজ সো নাইস অ্যান্ড কুল। এখনও মানে যাদের কথা বলছি তারা সবাই এখনও আমাদের ফ্রেন্ড আছে। তো রিডস ভাইয়া ওইখানে ওর মতন স্পেস বানায়, অ্যাজ ইজ আ ব্যাচেলার। সো ওইভাবে স্পেস বানায় ওর মতন একটা জাস্ট ম্যাট্রেস, সিঙ্গল ম্যাট্রেস, ওর একটা 3 feet ট্রলি, আই গেস, মানে গেমস টেমস খেলার জন্য এরকম করে ও খুব নাইসলি ওর ওই জায়গাটা প্লেস করছে। আর আমরা তারপরে ওই যে লিভিং রুমের অতটুকু জায়গা এবং ওইটার সাথেই ডেনের ওই দরজাটা, আর ওইটা মানে ডেন রুমটা অ্যাকচুয়ালি। তো আমার তেমন কোনো কি আমার কিছুই ছিল না তখন, জাস্ট একটা ম্যাট্রেস, বালিশ, আর একটা স্ট্যান্ডিং আয়না, আর একটা ছোট টি টেবিল, ওইটার উপরে ল্যাপটপ রেখে আমরা ইউজ করতাম। তো এই ছিল সংসার বলতে। তো আমরা আবার সবাই একসাথে বাজার করতাম না, যে যার বাজার করতাম, কারণ যে যার মতন, কারণ তখন সবাই এত রান্নাও পারতো না, কেউ বাইরে খেত, কেউ মানে এইভাবে নিজেরা রাঁধতে মন চাইলে রাঁধতো, না রাঁধতে মন চাইলে না, এরকম টাইপের। তো সবাই সবার মানে কাঁচা মাংস, মুরগি এগুলা কিনে ফ্রিজে, একটা ফ্রিজই ছিল অফকোর্স, ওইখানেই রাখতাম, বাট যে যারটা করতো, ইউজ করতো। তো এরকম যাচ্ছিল। তো এভাবে আমরা থাকতাম।
সো এর মধ্যে বলে রাখা ভালো, রিডস পাই মানে আমি জব পাই, তো আমার হাজব্যান্ডের কোনো জব না, ও শুধু ক্লাস করে করে। আমি 5 ঘন্টার জব পাই, বাট এভরিডে মানে সপ্তাহে 6 দিন 5 ঘন্টা করতাম, বাট আমার যেতে আসতে 4 ঘন্টা টাইম লাগতো, কারণ আমার তখন গাড়িটার কিছুই ছিল না। সো বাসে ট্রেনে করে ঘুরে ঘুরে 2 ঘন্টা যেতে 2 ঘন্টা আসতে লাগতো। তো আমি বাসা থেকে 3টা বাজে বের হতাম, তো 3টা বাজার আগে মোটামুটি বাসা থেকে সবাই চলে যেত, বাসায় কেউই থাকতো না। আমার হাজব্যান্ডের ক্লাসে চলে যেত, ও বাকিরা যার যার কাজে ক্লাসে চলে যেত, তো শুধু থাকতো রিডস ভাইয়া মাঝে মাঝে মানে সেও অ্যারাউন্ড 3টার দিকেই বের হইতো মোস্টলি, কারণ আমি আবার খুব ভীত প্রকৃতির একটা মানুষ, আমি একা বাসায় কোনো দিনই থাকতে পারি না। তো মোস্ট অফ দ্য টাইম যদি রিড ভাইয়া মনে করেন 2টায় বা 2:30টায়ও বের হয়, হি ইউজ টু নক মি অ্যান্ড সে দ্যাট আমি চলে যাচ্ছি, তুমি তোমাকে বলে গেলাম তুমি একা বাসায়, এরপরে আমি একটু বের হয়ে যাচ্ছি। আর রিজ ভাইয়ার গাড়ি ছিল, তো দেখা যেত রিজ ভাই যদি 2:30-3টার দিকে বের হতো, দেন ও আমাকে বলতো তোমাকে আমি মেট্রো পর্যন্ত ড্রপ করে দেবো, তারপরে তুমি চলে যাও। কারণ আমার বাসা থেকে মেট্রো হেঁটে যেতে 15 to 20 মিনিটস লাগতো, বাট বাসে 3 মিনিটের মতো লাগতো, 3 থেকে 4 মিনিট, কিন্তু প্রায় $2, $1.97 করে নিত। তো তখন ওই টাকাটাও আমার জন্য অনেক বেশি ছিল। তো মোস্ট অফ দ্য টাইম আমি অনেক আগে আগে বের হতাম, যাতে আমার ওই $2 খরচ না হয়, হেঁটে হেঁটে আমি স্টেশন পর্যন্ত যেতাম। তো তো এই কারণে যখন ধর ঠান্ডা কম বা স্নো হয় নাই বেশি, এরকম হলে তখন হেঁটে হেঁটে যেতাম বা করতাম। তো আর মোস্ট অফ দ্য টাইমই যে রিজ ভাইয়া আমাকে নামাতো, বলতো আমি তোমাকে ড্রপ করে চলে যাবো, বিকজ 3 মিনিটের রাস্তা। তো আর না নামাতে পারলো, যদি আগে চলে যেত আমাকে বলে যেত। তো ওই দিন এমন একটা নর্মাল দিনের মতোই আমি বাসায় ছিলাম, আমি রুমের মধ্যে আমি 12টার দিকে সম্ভবত ওয়াশরুম ইউজ করে এসে রুমের মধ্যে ঢুকছি, আর বের হইনি রুম থেকে, যে একেবারে রেডি হয়ে একবারে বের হয়ে যাব, কাজে চলে যাব। তো আমি আমার বাসায় বাংলাদেশে কথা বলছিলাম, বাংলাদেশে তখন 1-2টা প্রায় এরকম বাজে। তো এর কথা বলতে বলতে আমি রেডি হলাম, জ্যাকেট ট্যাকেট পরলাম, সে হেভি জ্যাকেট, অনেক কিছু মানে পুরা হেভি। আমি জ্যাকেট ট্যাকেট পরে রেডি, জাস্ট আমি বের হব, জুতাটা পরবো আর পুরা মানে অ্যাপার্টমেন্টটা থেকে বের হয়ে যাব। এমন মুহূর্তে ইন দ্য মিন টাইম ওয়াইল স্টকিং, আমার বাসায় আব্বু আম্মুর সাথে যখন আমি কথা বলতেছি, একটা ফ্ল্যাটে যদি মানুষের প্রেজেন্স থাকে, আপনি কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ আছে, বাসায় কেউ না কেউ আছে, দেয়ার ইজ সামবাডি অর সামওয়ান অর হোয়াটএভার। তো আমার মাথায় এটাই ছিল যে রিজ ভাইয়া বাসায় আছে। তো আমি মানে আওয়াজ মানে কথা বলছি মাঝখানে আমি বুঝতে পারছি যে কেউ টয়লেটে গেল আসলো, কেউ কফি বানাচ্ছে, বা মানে দেয়ার ইজ সামবাডি আউটসাইড অফ মাই রুম, লাইক ইন আ লিভিং এরিয়া, যেখানে মানে দেয়ার ইজ আ মুভমেন্ট হ্যাপেনিং। আর ওইটা আমার কাছে কোনো আজব লাগে না, বিকজ আমার মাইন্ডে ছিল রিজ ভাইয়া বাসায় আছে। তারপর আমি রেডি হয়ে আমি বলছি প্রায় 3টা বাজে, রিজ ভাইয়া বললো না আজকে নামাবে কি না, থাকা আমিও কিছু জিজ্ঞেস করবো না, আমি আমার মতো বের হয়ে যাব। তো আমি এটা মানে মনে মনে ভাবতে ভাবতে আমার ফোনটা হঠাৎ ব্ল্যাঙ্ক আউট হয়ে গেল, লাইন টাইন কেটে গেল, কোনো ইন্টারনেট লাইন নাই, কিচ্ছু নাই, মানে কিচ্ছুই নাই, কিচ্ছু করা যাচ্ছে না, আমার ফোন হ্যাং, এমন অবস্থা, বন্ধ হচ্ছে না। মানে দেখতেছি যে লাইট জ্বলতেছে, 2:55 বাজতেছে, দেখতেছি সবই। তারপরে আমি বললাম যে হয়তো ফোনে কোনো প্রবলেম হয়েছে, ওকে আমি বের হয়ে যাই, তাহলে নাহলে বাসটা পাবো, আজকে আবার একটু ঠান্ডা বেশি, তো বাসে করে যাব, হাঁটতেও ইচ্ছা করতেছে না, আর মোরওভার লেট হয়ে গেছে, কারণ 15-20 মিনিট যদি আমি হাঁটি তাহলে আমি আবার ওইদিকে ট্রেন মিস করে ফেলবো। তো আমার ট্রেন থাকতো 3:10-এর দিকে, আর ইটস অলরেডি 2:55। তো আমি ভাবলাম যে না ঠিক আছে, আমি আজকে তাহলে বাস দিয়ে চলে যাব। তো রাসেল ভাই আমি যেই দরজাটা খুলছি, সাথে সাথে পুরা ফ্ল্যাট জাস্ট লাইক পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেছে,
কিচ্ছু নাই, মানে আমি সাথে সাথে ফ্রিজ হয়ে গেছি। অ্যান্ড আমি পুরা বুঝতেছি যে এই বাসাটার মধ্যে কেউ নাই, অ্যান্ড অ্যাকচুয়ালি বাসাটার মধ্যে কেউ নাই। বাট আমি কিন্তু এতক্ষণ একটা মানুষের মুভমেন্ট, পুরা প্রেজেন্স বুঝতে পারছি যে someone is using the washroom, someone is turning on the light of kitchen, someone is making some coffee or something, এরকম মানে হাঁটাহাঁটি। আর ফ্লোরটা ছিল কার্পেট ফ্লোর, সো হাঁটাহাঁটিতে যে একটা ঘষার মতন একটা শব্দ, আমি ওই ঘষার মতন শব্দটাও পেয়েছি। বাট all of a sudden, in a second, everything is just vanished, gone. Seriously, I was in super shock. আল্লাহর রহমতে আমার হাতে আমার ফোন, আমার ইয়ারফোন আর আমার ব্যাগটা ছিল, বিকজ আমি অলরেডি জ্যাকেট ট্যাকেট পরে অনেক হেভি। অ্যান্ড দেন আমি সাথে সাথে ফ্রিজ হয়ে গেছি, আমার পা থেকে মাথা পর্যন্ত রক্তের ঢেউ খেলে গেল। আমি ফ্রিজ হয়ে গেলাম অ্যান্ড আমি ঘামা শুরু করলাম। আমি কখনো এত ঘামি নাই, আমি ইউজুয়ালিও এত ঘামি না, যতই গরম থাকুক। দ্য সোয়েট ডাজন্ট হ্যাপেন টু মি, লাইক মানে ঘামটা আমার খুব কম হয়। আমি ঘামতেছি, মানে মনে হচ্ছে কি আমার মাথার উপরে কেউ শাওয়ার অন করে দিয়েছে, বৃষ্টির মতন আমার মাথার দুই সাইড দিয়ে, মানে পুরা মাথা ভিজে ঘেমে অস্থির পানি টয়ে পড়তেছে, এরকম অবস্থা। সো এমন অবস্থায় আমি ফ্রিজড, আমি নড়তে চড়তে পারতেছি না। তারপরে আমি একদম আমার কানের কাছ থেকে একটা গরম নিঃশ্বাসের ভাব ফিল করলাম। এটা ফিল করার সাথে আমি একটা ঢোক গিললাম। আমি বললাম মনে মনে, ইয়া আল্লাহ। এরপরে আমি মিথ্যা কথা বলবো না, আমার মুখ দিয়ে কোনো সূরা আসতেছে না, কিচ্ছু আসছে, আমি আল্লাহ পর্যন্ত বলতে পারতেছি না, জাস্ট ওই একবার আমি বলছি ইয়া আল্লাহ। তারপরে আমার পায়ের কাছেই আমার বুটসগুলো ছিল, সো আমার বুটসটা তো আমার পরতে হবে, না পড়তে আমি বের হতে পারতেছি না। তো আমি আমার নিজেকে কাম করার চেষ্টা করতেছিলাম, করতে অ্যাজ ইন আমি যে প্রেজেন্সটা ছিল ওইটাকে আমি পাত্তা দিতেছি না, এরকম আমি একটা মানে ভাব আমার। তারপরে আমি বুটটা নিলাম, নিয়ে আমি ওখানে আমাদের দরজার কাছে থেকে মেইন ডোরের কাছে একটা লাভ সিট সোফা টাইপ ছিল ব্ল্যাক কালারের, তো আমি ওইটাতে বসলাম। বসে কারণ আমার বুটসগুলো তো আমার টাইট করে পরতে হবে, বিকজ নাইলে আমি যাব কী করে। আর এমন না যে আমি জাস্ট অ্যাপার্টমেন্ট থেকে বের হলেই হয়ে গেল, আমার প্রায় 10 to 15 seconds লাগবে টু রিচ দ্য এলিভেটর। তো আমি লিফট পর্যন্ত যেতে আমার 15 seconds ওয়াক করতে হবে, ইট ওয়াজ দ্যাট লং করিডোর। তো আমি চিন্তা করলাম যে পাগলামি না করে নিজেকে যতটুকু ঠান্ডা রাখা যায়, তো আমি বসে আমি বুটসগুলো পরলাম। আমি যখন বসলাম আমি ক্লিয়ারলি দেখতে এবং আর চোখে দেখলাম এবং আমি ফিল করতে পারলাম যে সামওয়ান জাস্ট sat beside me, কেউ একজন বসলো, এবং ওটা লেদারের সোফা ছিল। সো লেদার সোফা প্রেশার পড়লে ওখানে একটা ভাঁজ পড়বে, অ্যান্ড আই কুড ক্লিয়ারলি সিন দ্যাট। আমি দেখলাম ওইটা, দেখার পরও আমি নর্মালি একটু নিজেই মানে আমার কোনো কথা কোনো কিছু মুখ দিয়ে বের হচ্ছে না, না আমি কিছু করতে পারছি। আমি কোনো রকম আমার বুটসগুলো পরলাম, পরে আমি উঠে দাঁড়ালাম। দাঁড়িয়েও আমি 5 সেকেন্ডের মতন দাঁড়িয়েছিলাম। তো 6-7 কদম পরেই মেইন ডোরটা। এখন আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি গিয়ে লকটা ঘুরাই আর যদি না খুলে, দেন আমার রিয়াকশনটা কি হবে। কারণ এতক্ষণ আমি নিজেকে বুঝ দিচ্ছিলাম যে আমি জুতাটা পরে আমি বের হয়ে যাব। তো যখন আমি দরজার কাছে যাচ্ছি ততই আরও ফিলিংস হচ্ছে যে দরজাটা খুলবে না। তো আমি দরজাটায় হাত রেখে বিসমিল্লাহ বলে ঘোরালাম, আল্লাহর অশেষ রহমতে দরজাটা খুলে গেল। তো দরজাটা খোলার সাথে সাথে আমি খুবই নাইসলি দরজা থেকে বের হলাম, কোনো দৌড় দিই নাই, কিচ্ছু না, জাস্ট বের হয়ে গেলাম। লকটা ঘোরায় বের হয়ে গেলাম যাতে অটো লক হয়ে যায় দরজাটা। বের হয়ে এবার আমি খুবই কামলি
হাঁটতে হাঁটতে লিফট পর্যন্ত গেলাম। তো 12তলা বিল্ডিং, আমি যেটা আগেও বললাম 12তলা বিল্ডিংয়ে আমরা 11তলায়। সো অফকোর্স যদি নিচের থেকে উপরে আসে বা উপর থেকে নিচে আসে, মানে খুবই কম চান্সেস যে এই মুহূর্তে আমি কাউকে পাবো অন দ্য লিফট, কজ ইট ওয়াজ 3 o'clock, 3টা বাজে। তো আমি এই মুহূর্তে যে লিফটে কাউকে এক্সপেক্ট করবো এটা একটা বোকামি হবে। অ্যান্ড অ্যাজ আই এক্সপেক্টেড লিফটে কেউ ছিল না। তা আমার লিফটে ঢুকতে হলো একাই, কারণ আমি কার জন্য কোথায় ওয়েট করব। তো আমি একাই লিফটে ঢুকলাম। লিফটের ডোরটা সিলভার কালারের ছিল। সো অফকোর্স যখন ডোরটা ক্লোজ হবে আই উইল সি মাই শ্যাডো অন দ্য ডোর, অ্যান্ড আই স দ্যাট, অ্যান্ড I saw another shadow next standing on me. আর আমার আর কিছু বলার ছিল না। আমি তারপরেও খুব কামলি আমার ফোনটা ইউজ করার চেষ্টা করছি, অ্যাজ ইন আমি কোনো কনসেন্ট্রেশন, আমার কিছুই মানে যাচ্ছে আসছে না। কারণ আমি শুনেছি যে যদি তুমি এটাকে মানে এটাতে কনসেন্ট্রেট না দাও বা পাত্তা না দাও, দে ক্যান নট হার্ম ইউ আনটিল আনলেস ইউ গিভ দেম দ্য পারমিশন। সো আমি ওইটাই আমার মনের মধ্যে ছিল, কারণ আমি অলওয়েজ ভূত এফএম শুনি। ওগুলো শুনে শুনেও আমার অনেকটা সাহস বাড়ছে, আমি বলতে পারি যে। তো আমি পাত্তা দিই নাই। অ্যান্ড দেন আল্লাহর রহমতে 8th ফ্লোরে লিফটটা থামলো, আর একটা বাচ্চা আর মা তারা ঢুকলো। দেন এভরিথিং ওয়াজ নর্মাল। আমার শরীর হঠাৎ করে খুবই রিল্যাক্সড হয়ে গেল। I was feeling like okay, I can breathe now. এইরকম একটা ফিলিংস। মানে যখনই লিফটটা 8তলায় থামলো, ফার্স্টে আমি ভয় পাইছি যে 8তলায় কেন থামলো, মানে কেউ যদি না ঢুকে, এটা যদি এমনি খুলে, মানে লিফটটা খোলার পরে আমি যদি অপোজিটে কোথাও কাউকে কিছু না দেখতে পাই বা কেউ না থাকে, হোয়াট উইল আই ডু। তারপরে আল্লাহর রহমতে একটা বাচ্চা আর মা ঢুকলো। তারপর যেই ওনারা ঢুকলো লিফটে, আই ওয়াজ লাইক এরকম 2টা নিঃশ্বাস, লাইক ওকে আই ক্যান ব্রিথ নাও, আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি, আমি মরে যাই নাই, এরকম একটা ফিলিং। তারপরে আমি এগুলো সব কিছু মাথা থেকে ঝেড়ে দিয়ে কাজে গেলাম, আসলাম। আস্তে আস্তে আমার রাত 12টা বাজলো। অ্যান্ড দেন আমি রিজ ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি আমাকে বলে যাওনি কেন, তুমি যে চলে গেছো? বলে কি, তখন রিজ ভাই আমাকে বলতেছে, আমি তো আজকে 1টা বাজে বাসার থেকে বের হয়ে গেছি, তখন তুমি তোমার রুমে ছিলা, আমি জানি না তুমি ঘুমাচ্ছিলা না কি করছিলা, যে আমি তোমাকে নক করে ডিস্টার্ব করব। আর যদি এত আর্লি তোমাকে বলতাম, তুমি হয়তো বা বাইরে চলে যেতা বা বাইরে ব্যালকনিতে বা বাইরে রাস্তায় কোথাও বসে থাকতা। এই জন্য ভাবলাম যে বলার দরকার নেই, তুমি যখন বের হবা তখন তো দেখবাই যে কেউ নাই, এই জন্য আমি তোমাকে বলি নাই, আমি চলে গেছি, আর আমি একটু তাড়াহুড়ায় ছিলাম। তারপরে আমি সবাইকে আমার এই ঘটনাটা বললাম যে আচ্ছা আমার সাথে এরকম এরকম হয়েছে। অ্যান্ড দেন 2 দিন পরে আমাদের বাসায় পুলিশ আসে একটা ছেলের ছবি দেখায় বলে একে চিনো কিনা কিনা। তো আমরা বললাম যে না, আমরা তো এই বাসায় উঠছি 1-1.5 সপ্তাহ হয়েছে, এর বেশি হয় নাই, তো আমরা জানি না, আমরা নতুন লিজ হোল্ডার্স হ্যান ত্যান। বলে কি, পরে আমরা জিজ্ঞেস করলাম যে কেন, কি হয়েছে? কি বলতেছে যে এই মানে এই ছেলেটা এই বিল্ডিংয়ের এই ব্যালকনি থেকে লাস্ট মান্থে সুসাইড করছে, 11তলা থেকে লাফ দিয়ে মানে সুসাইড করছে। এটা শোনার পরে তো আমি আই ওয়াজ লাইক ও মাই গড, আই ক্যান নট স্টে ইন দিস হাউস নো মোর। তারপরে আমি আমার হাজব্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ছেড়ে দিই বাসাটা, 1 মাসের মধ্যেই, প্রায় 1-2 মাসের মধ্যেই ছেড়ে দিই। আরও অনেক রিজনস ছিল যদিও, বাট মেন্টালি ওখানে ভালো ছিলাম না আমরা। উই সাফার্ড আ লট ওভার দেয়ার। তারপরে আরও অনেক ধরনের মানে কথাবার্তাও মানে শুনতে হয়েছে আমার, যেগুলো আমি কখনো এক্সপেক্টও করি না অ্যাকচুয়ালি। লাইক আই ডোন্ট নো ওইটা কতটুকু সত্যি বা এটার সাথে রিলেটেড। লাইক আরেকজন যে হাজব্যান্ড ওয়াইফ ওরা ছিল, ওরা বলতো যে ওদের কাঁচা গরুর মাংস, মুরগির মাংস নাই, গায়েব হয়ে গেছে।
মানে এই ধরনের টিপিক্যাল কথাবার্তা। তারপর আই ডোন্ট নো ওইটা এটার সাথে রিলেটেড কিনা বা কিছু। তারপরে বাট একটা জিনিস, আরেক দিন এরকম হয়েছে যে আমরা যে যার যার রুমে আছি, কেউ কিচেনে নাই, অ্যান্ড উই অল হার্ড দ্যাট সামওয়ান অর সামথিং, আই ডোন্ট নো, আমাদের একটা কিচেনে একটা মগ রাখা ছিল, সিঙ্কের উপর থেকে মগটা কেউ ড্র্যাগ করে নিচে ফেলছে। একদম যে ড্র্যাগ করলে একটা গর আওয়াজ হয়, ওরকম, মানে একটা কাচের মগ যদি একটা টাইলসের উপর থেকে টেনে ফেলানো হয়, ঠিক ওই সাউন্ডটা হয়ে মগটা নিচে পড়ে মাঝখানে, তো এমন না যে কর্নারে পড়ে ভাঙছে বা কিছু, সিঙ্কটা এত দূরে, আর মগটা আমরা যখন যাই দেখি মাঝখানে ভেঙে পড়ে আছে। তো এটা ছিল, এটাও মানে এটা আমাদের সবার প্রেজেন্সে হয়েছে। তো আফটার দ্যাট আমরা ওই বিল্ডিংয়েরই 10 তলায় চলে যাই। 10 তলায় আমাদের আরও কিছু ফ্রেন্ডরা, ওরা আবার একটা অ্যাপার্টমেন্ট নেয়। তো তখন ওরা আমাদেরকে বলে যে তোমরা এটা নেই, তোমরা আসলে আমাদের সাথে জয়েন করতে পারো। তো আমরা এমনিও ডেনের মধ্যে ছিলাম, তো উই ওয়াজন্ট লাইকিং দ্যাট সো মাচ। সব কিছু মিলায় দেন উই ডিসাইডেড টু মুভ আউট, অ্যান্ড দেন আমরা 1-1.5 মাসের মধ্যে মুভ আউট করি। অ্যান্ড আফটার দ্যাট আমাদের লাইফ স্টার্টেড গোয়িং সো পিসফুলি। মানে তারপরে সব কিছুই মানে ঠিক হতে থাকে, মানে লাইফেও একটা কেমন জানি চেঞ্জেস চলে আসছিল, মেজাজ খিটখিট থাকতো, মানে কোঅপারেট করতেছিলাম না আমরা দুইজনের সাথে। বাট রাইট আফটার উই চেঞ্জ দ্যাট হাউস, উই চেঞ্জ দ্যাট অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি, অ্যান্ড ইট অল বিকেম সর্টেড আউট। আমি জানি না ভাইয়া এটা কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে অফকোর্স প্লে করবেন। ভূত FM ছিল, ভূত.com আছে, আমরাও আছি। আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Spirit, be here with me. কে তুমি? .com. The fear returns with Russell.